হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির আজ হচ্ছে আমাদের 44 নম্বর ক্লাস। তো ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে। আজ আমরা করব 6-3-2024 সালে পরীক্ষা হয়েছিল, তার ফার্স্ট শিফটের পরীক্ষায় যে 20টা জিকে এসেছিলো সেই 20টা জিকে আমরা আলোচনা করব। তো মন দিয়ে লাস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকেই দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যদি জয়েন না করে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও। আর তোমরা যদি সম্পূর্ণ 2024 সালের জিকে, 2023 সাল, 2021 সালের জিকেগুলো কালেক্ট করতে চাও, সম্পূর্ণ বাংলাতে পিডিএফ কালেক্ট করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। প্রসেসটা বলে দেওয়া হবে কীভাবে পিডিএফগুলো পাবে। দেখো, তোমাদের জন্য বলেই দিই, তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রামে পেড গ্রুপ করেছি। এটা 199 টাকা পেমেন্ট করে তোমাদের সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। সেই গ্রুপে যদি জয়েন করো তো এই 3 বছরের পিডিএফ পেয়ে যাবে, সঙ্গে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। এত কিছু তোমরা ফ্যাসিলিটি পাবে মাত্র 199 টাকার বিনিময়ে। তো যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা মেসেজ করো, প্রত্যেকে কোথায় টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে কি করতে হবে সব কিছু তোমাদের বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্নে যাব, কি আছে দেখো। চলো, ড্যাশ নীতি অনুসারে বিদেশি দেশে অর্থাৎ ফরেন কান্ট্রিতে তৈরি যানবাহন আমদানির পরিবর্তে শিল্পগুলিকে ভারতেই উৎপাদন করতে উৎসাহিত করা হবে। মানে কোন নীতি ভারতে চালু করা হয়েছে, যে নীতির জন্য বলা হচ্ছে যে বিদেশ থেকে আগে কি করা হতো, বিদেশ থেকে তৈরি হতো সেই যানবাহনকে ভারতে নিয়ে আসা হতো, কিন্তু কি বলা হলো যে বিদেশ থেকে তৈরি করে এখানে আনার থেকে আমাদের দেশেই তৈরি করতে হবে, অর্থাৎ সেই কোম্পানিটা আমাদের দেশে এসে তৈরি করবে। এই যে নীতিটা, এই নীতিটার নাম হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন দিয়েছিল, তো তাই আমি এই যে ইংলিশ টার্মটা ইংলিশেই থাকতে দিয়েছি, তাহলেই বুঝতে তোমাদের সুবিধা হবে। বেশি ডিটেলসে আজ যাব না, যেটুকু তোমাদের দরকার সেইটুকুই বলবো। তো মন দিয়ে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। একটি ভারতীয় রাজ্যের নির্বাহী ক্ষমতা ড্যাশের উপর ন্যস্ত। একটি ভারতীয় রাজ্যের অর্থাৎ ভারতের যে কোনো রাজ্যের নির্বাহী ক্ষমতা বলতে কি এক্সিকিউটিভ পাওয়ার কার হাতে থাকে। আমাদের যেমন ধরো একটা যে কোনো থানা বা একটা যে কোনো ব্লকের, একটা জেলার মধ্যে তো 20-25টা করে ব্লক থাকে, তো একটা যে কোনো ব্লকের এক্সিকিউটিভ পাওয়ারটা কার থাকে, কার ওপর ন্যস্ত থাকে, বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসিয়াল। একটা জেলার কার ওপর থাকে, ডিএম এক্সিকিউটিভ পাওয়ার। একটা মহকুমার এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী শাসক কে হয়ে থাকেন, এসডিও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার। তেমনি একটা রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ার থাকবে রাজ্যপালের উপর বা গভর্নরের ওপর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা প্রশ্ন এখান থেকে দিচ্ছে যে একজন রাজ্যপাল একসঙ্গে কতগুলো রাজ্যের রাজ্যপাল হতে পারেন। একজন রাজ্যপাল একটা, দুটা, 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল একই সঙ্গে তিনি থাকতে পারেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখবো আমরা। দেখো, নিচের মধ্যে কে তাদের কথাকলি নাচের জন্য সুপরিচিত ছিলেন। এই যে অপশানগুলো আছে তাদের মধ্যে কে কথাকলি ডান্সের জন্য বিখ্যাত। এখানে তো তোমাদের একটা প্রশ্ন আগে আমি প্রথমত বলবো যে তোমরা প্রত্যেকেই কমেন্ট করো একটা জিনিস, যে কথাকলি কোন রাজ্যের ডান্স। কথাকলি কোন রাজ্যের ডান্স তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, এটা আমি হোমওয়ার্ক দিলাম কমেন্ট করার জন্য। ঠিক আছে, চলো প্রত্যেকেই কমেন্ট করে দাও কথাকলিটা হচ্ছে কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মাদাভুর বাসুদেবন নায়ার। মাদাভুর বাসুদেবন নায়ার তিনি কথাকলি ডান্সের সঙ্গে যুক্ত। আর কথাকলির সঙ্গে যুক্ত আরও কয়েকজন ব্যক্তি আছে, যেমন কলামণ্ডলম কৃষ্ণন নায়ার, তারপর আছে গোপী কৃষ্ণা, তারপর আছে গুরু গোপীনাথ, দময়ন্তী যোশী। এই নামগুলো মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। আরেকবার বলে দিচ্ছি, যেমন হচ্ছে কলামণ্ডলম কৃষ্ণন আয়ার, তারপর হচ্ছে দময়ন্তী যোশী, গুরু গোপীনাথ, কুমুদিনী লেখা, গোপী কৃষ্ণা, এই নামগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি আছে। ভারত সরকারের কোন কর্মসূচি জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ এলাকার পরিবারগুলিতে 100 দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করে। এটা আমরা প্রত্যেকেই জানি, কারেক্ট আনসার হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, অর্থাৎ যেটাকে আমরা মনরেগা বলে থাকি বা MGNR বলে থাকি। ঠিক আছে, এটাই 100 দিনের কাজ দিচ্ছে। এটা কবে শুরু হয়েছিল, প্রথম লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি
সালে। প্রথম চালু হয়েছিল 2005, কিন্তু এটা কার্যকরী হচ্ছে 2006-এর ফেব্রুয়ারি মাস থেকে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। পরম শূন্য বা 0 কেলভিন বা 273.15 ডিগ্রি সেলসিয়াস, 0 কেলভিন বা 273.15 ডিগ্রি সেলসিয়াস পদার্থের কণা চলাচল বন্ধ করে ফিউশনের মধ্য দিয়ে যায়, আলোর গতিতে চলে নাকি স্থির অবস্থানে কম্পন করে? কোনটা ঠিক? চলাচল বন্ধ করে ফিউশনের মধ্য দিয়ে যায়, আলোর গতিতে চলে নাকি স্থির অবস্থানে কম্পন করে? কারেক্ট আনসার হবে চলাচল বন্ধ করে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তো ঠিক আছে, ফিজিক্স থেকে প্রশ্নটা দিয়েছে, পরম শূন্য উষ্ণতায় পদার্থের কণাগুলো কেমন থাকে? চলাচল বন্ধ করে দেয়। পরম শূন্য বা অ্যাবসলিউট যেটা টেম্পারেচার, সেখানে পদার্থর কণা, আমরা কি জানি, কোনো পদার্থের কণা সব সময় কিন্তু চলাচল করতে থাকে, এদিক সেদিক চলাচল করতে থাকে। দীপিকা পাল্লিকল হলেন কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা বলতে হবে। দীপিকা পাল্লিকল, কারেক্ট আনসার হবে দীপিকা পাল্লিকল ভারতের একজন বিখ্যাত স্কোয়াশ খেলোয়াড়। কয়েকজন স্কোয়াশ খেলোয়াড়ের নাম তোমরা জেনে রাখো, যেমন অভয় সিং, তারপর হচ্ছে অনাহত সিং, তারপর রয়েছে যেমন জশনা চিনপ্পা, তারপর হচ্ছে সৌরভ ঘোষাল। সৌরভ ঘোষাল নামটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে, স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। সৌরভ ঘোষাল, জশনা চিনাপ্পা, আকাঙ্ক্ষা সালুঙ্খে, অনন্ত সিং, অভয় সিং, এগুলো। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার 91.3%? 91.3% কোন রাজ্যের সাক্ষরতার হার? দেখো, তা আমরা জানি যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার ছিল 2011 সালে কেরালা, সবচেয়ে বেশি সাক্ষরতার হার, সেটা কেরালার কত ছিল? 93.9%। ঠিক আছে, 2 নম্বরেই ছিল লাক্ষাদ্বীপ, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 92.2%। 3 নম্বরেই ছিল মিজোরাম, 91.5% বা 91.3%। ঠিক আছে, তাহলে মিজোরাম কারেক্ট আনসার হয়ে যাবে। মিজোরাম লিটারেসির দিক থেকে ভারতের তৃতীয়। আর সবচেয়ে কম যদি বলো রাজস্থান, তারপর অরুণাচল প্রদেশ, তারপর বিহার। এটার উত্তর হয়ে গেল মিজোরাম ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেক দিন তোমাদের 2011 থেকে সেন্সাস থেকে প্রশ্ন থাকবেই থাকবে। প্রিন্স অফ পেট্রিয়টস নামে পরিচিত কে? প্রিন্স অফ পেট্রিয়টস নামে কে জানা যায়? তো এটাও সহজ প্রশ্ন আছে। প্রিন্স অফ পেট্রিয়টস আমরা সবাই জানি সুভাষচন্দ্র বোস, নেতাজিকে প্রিন্স অফ পেট্রিয়টস বলা হয়। ঠিক আছে, সুভাষচন্দ্র বোসকে প্রিন্স অফ পেট্রিয়টস বলা হয়। আচ্ছা, মহাত্মা গান্ধী, এটা মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন প্রিন্স অফ পেট্রিয়টস। ঠিক আছে, আর মহাত্মা গান্ধীকে জাতির জনক বা ফাদার অফ নেশন এটা বলতেন কে, বা কে আখ্যা দিয়েছিলেন এটা? সুভাষচন্দ্র বোস। তাহলে এটা গিভ অ্যান্ড টেক পলিসি, দুজনকে দুটো নাম দিয়েছেন। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোসকে বলছেন প্রিন্স অফ পেট্রিয়টস, সুভাষচন্দ্র বোসকে, নেতাজি মানে মহাত্মা গান্ধীকে বলছেন ফাদার, মানে জাতির জনক। 9 দেখো, ম্যাচ চলাকালীন একটি স্ট্যান্ডার্ড খো খো দলে কতজন খেলোয়াড় থাকে? ম্যাচ চলাকালীন একটি স্ট্যান্ডার্ড খ খো দলে কতজন খেলোয়াড় থাকে? তাহলে খ খো যে খেলা হয়ে থাকে সেই খ খো খেলোয়াড় কতজন খেলোয়াড় থাকে? 9 জন খেলোয়াড় থাকে। তাহলে খ খো, তারপর হচ্ছে কাবাডি, বাস্কেটবল, তারপর হচ্ছে হকি, ভলিবল, এইগুলো জানতে হবে বিশেষ করে যে কোন খেলায় কতগুলো খেলোয়াড় থাকে। ঠিক আছে, দেখো 10 নম্বর। ডক্টর মনমোহন সিং সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে অবদানের জন্য কোন সংস্থার দ্বারা আজীবন কৃতিত্বের সম্মানে ভূষিত হয়েছেন? ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, একসময় রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে একসময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন। ঠিক আছে, আর্থিক উপদেষ্টা ছিলেন। তো সেই ডক্টর মনমোহন সিং পেয়েছেন ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অনার্স পেয়েছিলেন তিনি। ঠিক আছে, তো এটার আর দরকার নেই, এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আর এটা আসবে না, এটা স্কিপ করতে পারো এই প্রশ্নটা তোমরা। এই প্রশ্নটা এখন আর তোমাদের দরকার নেই, এটা 2023 সালের পরীক্ষা, 2024 সালের পরীক্ষার সময় এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা। 11 দেখো, কোন মৌর্য ভারতীয় সম্রাট তার আদেশ ও স্তম্ভের জন্য বিখ্যাত? আদেশ এবং স্তম্ভ, আদেশ এবং স্তম্ভের জন্য বা উপদেশ এবং স্তম্ভের জন্য বিখ্যাত। পিলার, আমরা পিলার্স বা ঠিক আছে, কি হবে কারেক্ট আনসার?
আমরা জানি প্রত্যেকেই যে সম্রাট অশোক, এই সম্রাট অশোক তার পিলার্স, এডিক্টস, তারপর হচ্ছে ইনস্ক্রিপশন, এগুলোর জন্য সম্রাট অশোক বিখ্যাত। সম্রাট অশোক ইজ দ্য কারেক্ট আনসার। সম্রাট অশোক সিংহাসনে বসছিলেন 268 খ্রিস্টপূর্বাব্দে, আর তিনি মারা যাচ্ছেন 232 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, তাহলে এই বছরগুলো তিনি শাসন করেছিলেন, প্রায় 36-37 বছর শাসন করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোককে ধর্মাশোক বলা হতো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি আছে। 12 নম্বর প্রশ্নটা দেখব। ভারতের সংবিধানের ড্যাশ অধীনে আয় বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করুন উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোথায় বলা হয়েছে যে আয় বৈষম্যটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে? যেখানে বলা হয়েছে ওয়েলফেয়ার স্টেট গঠন করতে হবে, সেখানেই বলা হয়েছে যে আমাদের মধ্যে যে একজন মানুষের যদি মাসে 1 লক্ষ টাকা আয় হয়, আরেকজন মানুষের মাসে 5,000 টাকা আয় হয়, এই যে দুজনের বৈষম্য, এটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তো এটা আদৌ কি কমে আসছে? না, আদৌ কমে আসছে না, এটা বেড়েই চলেছে। যে ধনী মানুষ আরও ধনী হচ্ছে। ঠিক আছে, তো এটা বলা হয়েছে ভারতের সংবিধানে কোথায়? ডিরেক্টিভ প্রিন্সিপালে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আছে আমাদের পার্ট 4-এ আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আর্টিকেল হচ্ছে 36 থেকে 51 আর্টিকেলে রয়েছে, সেখানেই এটা বলা হয়েছে। 13 নম্বর দেখো, আমং মং উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত? আমং মং উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা ফেস্টিভ্যালের নাম, আর নাগাল্যান্ডের একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে, বা ফসল উৎসব। আর নাগাল্যান্ডের একটা উপজাতি রয়েছে সাংটান উপজাতি, উপজাতিটার নাম কি? সাংটান উপজাতি। এই উপজাতি দ্বারা এই উৎসবটা পালন করা হয়, 6 দিন ধরে এই উৎসবটা পালিত হয়। চলো ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখো কি আছে। তাহলে নাগাল্যান্ড। 14 নম্বর দেখো, একটি ফার্মের মূলধনের স্টকের সংযোজন ড্যাশ নামে পরিচিত। একটা ফার্ম বা যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির যে মূলধন বা যেটা ক্যাপিটাল, সেই ক্যাপিটালের যে স্টকগুলো থাকে বা ভাগ, ইকুইটি শেয়ার ভাগ করা থাকে, তার যে সংযোজন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। ঠিক আছে, চল শেয়ার মার্কেট থেকে প্রশ্ন দিয়েছে। 15 হচ্ছে ইউনিসেফের সাথে আয়ুষ্মান খুরানার অ্যাসোসিয়েশনের প্রাথমিক লক্ষ্য হলো কি? ইউনিসেফের সঙ্গে আয়ুষ্মান খুরানা যে ইউনিসেফ সংস্থা আয়ুষ্মান খুরানাকে রেখেছে, কিসের জন্য রেখেছে? শিশু অধিকার এবং সুস্থতাকে সমর্থন করা, লিঙ্গ সমতার পক্ষে সমর্থন করা, নাকি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য, কিসের জন্য রেখেছে সেটা বলতো, মানে কিসের প্রচার করার জন্য রেখেছে? অ্যাম্বাসেডার, কিসের অ্যাম্বাসেডার হিসেবে রেখেছে? এটা হবে শিশু অধিকার ও সুস্থতাকে সমর্থন করার জন্য, এটার জন্যই রেখেছে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 16 নম্বর প্রশ্নটা দেখো। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রবর্তিত গডগিল ফর্মুলা ড্যাশের উদ্দেশ্য ছিল রাজ্যগুলিকে তাদের উপর ভিত্তি করে পরিকল্পনা সহায়তা বরাদ্দ করা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হচ্ছে গডগিল ফর্মুলা। ঠিক আছে, একটা হলো, প্রথম হলো 51 to 56, সেকেন্ড হলো 56 to 61, থার্ড হলো 61 to 66, আর ফোর্থ হলো 69 থেকে 74। 1969 থেকে 1974, এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে গডগিল ফর্মুলা, এটা ছিল জনসংখ্যা এবং মাথাপিছু আয় নিয়ে। ঠিক আছে, জনসংখ্যা এবং মাথাপিছু আয় নিয়ে ছিল এটা। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নটা কি আছে। ন্যাশনাল জিও স্পেশিয়াল পলিসি এনজিপি 2022 অনুসারে জিও স্পেশাল সায়েন্স এবং টেকনোলজি এরিয়াগুলিতে অনলাইন কোর্সগুলি ড্যাশ প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ করা হবে। তো দরকার নেই পুরনো প্রশ্ন, তাও জেনে রাখো, একটা কর্মযোগী বলে প্ল্যাটফর্ম খোলা হয়েছিল, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে এটা উপলব্ধ করা হবে। তো দরকার নেই এই প্রশ্নটা, এটা পুরনো প্রশ্ন হয়ে গেল, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, আর দরকার নেই, এটা প্রশ্নটা বাদ দিয়ে দাও। 18, কোন ভারতীয় ব্যক্তিত্ব মাদ্রাজের মজাট নামে পরিচিত? কারেক্ট আনসার হবে A.R. রহমান, অস্কার প্রাপ্ত ভারতীয় সঙ্গীতকার, মাদ্রাজের মজাট নামে পরিচিত। 19, নিম্নের কোন লোকনৃত্যটি মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে লেজিম, যে লোকনৃত্য সেটা মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত, লেজিম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা প্রশ্ন দেখব, তার আগে মহারাষ্ট্রের আরও কয়েকটা জেনে নাও মহারাষ্ট্রের লোকনৃত্য। যেমন মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে লাভানি,
ঠিক আছে, তারপর হচ্ছে পোবাডা, লাভানি, পোয়াডা, তারপর হচ্ছে ডিন্ডি, তারপর হচ্ছে কালা, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য। ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন দেখো, রঞ্জি ট্রফি 2022-23 কোন দল জয়ী হয়েছে? দরকার নেই 2022-23টা জানার, তা জেনে রাখো যে সৌরাষ্ট্র জয়ী হয়েছিল 2022-23 সালে। এখন তোমাদের জানতে হবে যে 2024 সালে কে জয়ী হয়েছে। তো 2024 সালে জয়ী হয়েছে মুম্বাই। কে জয়ী হয়েছে 2024 সালে? মুম্বাই। আর সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফি কে জয়ী হয়েছে জানো? 42 বার জয়ী হয়েছে মুম্বাই। ঠিক আছে, রঞ্জি ট্রফি 38টা দলের খেলা হয়। কতগুলো দলের খেলা হয়? 38টা দলের খেলা হয়। প্রথম খেলা হয়েছিল 1934-35 সালে রঞ্জি ট্রফি। ঠিক আছে, চলো এগুলোই জেনে রাখো। রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান আছে ওয়াসিম জাফরের 12,038 রান, আর সবচেয়ে বেশি উইকেট আছে রাজিন্দর গোয়েল 640টি। সবচেয়ে বেশি উইকেট রাজিন্দর গোয়েল, সবচেয়ে বেশি রান হচ্ছে ওয়াসিম জাফর। আমাদের 20টা প্রশ্ন শেষ হলো। অবশ্যই প্রত্যেকে ক্লাসটা লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন রাত 8টার সময় আমাদের এসএসসি জিডির জন্য জিকে ক্লাস হচ্ছে। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য, তো প্রত্যেকে জয়েন করে যাও। আর এই পিডিএফগুলো অর্থাৎ 2024 সাল পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, সঙ্গে আরও 2 বছরের পিডিএফ নিতে হবে, যেটা হচ্ছে 2021 এবং 2023, 3 বছরের পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই যে 7001501393, এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রত্যেকে যোগাযোগ করো।